কিভাবে এত ঘটনা ঘটলো, কিভাবে আমি ফিরলাম, কে কাঁদছিল, আমি নিজে কিভাবে সেখানে গেলাম, এই রহস্য আমি আজও উদ্ধার করতে পারিনি। এটা হচ্ছে মেহেরপুরের শেখপাড়ার ঘটনা, কবরস্থানের একটা ঘটনা। এই বছরের 21শে সেপ্টেম্বরের কথা। আমার বড় চাচার মৃত্যুবার্ষিকীর পরের দিন, তারপরের দিনের এই ঘটনাটা আর কি। সকালবেলা কবরস্থানে মূলত আমার চাচার কবর, আমার দাদা দাদির কবর সেখানে, সেজন্য আমি জিয়ারত করতে যাই। সন্ধ্যার পরে কবরস্থানে যাওয়া যায় না, কিন্তু তারপরেও মনে হচ্ছিল যে যাওয়া উচিত, সেই জন্য আমি বললাম যে, আমি ফুপিকে বললাম যে আমি যাই, মানে কিছু হবে না, আমি জিয়ারতটা করে আসি। তখন আর আজান দেয়নি, তো তখন ফুপি বলল যে মানে ওই ভাইয়ার ভাবিকে নিয়ে যাও তাহলে। তো আমরা গেলাম এবং যাওয়ার পরেই হচ্ছে আজান দিয়ে দেয়। তো সেই জন্য আবার তার উপর গুইসাপ দেখে মানে আমরা একটু ভয়ও পাই যে গুইসাপটা দৌড় দিল ওই চাচার কবরের পাশ থেকে। সেজন্য আমরা আবার সেদিন চলে আসি, খুব তাড়াতাড়ি করে চলে আসি সাপের ভয়ে। সেই জন্য আমার সারা রাতই মন খারাপ হচ্ছিল যে আমার কবরের কাছে যাওয়া দরকার, কারণ জিয়ারতটা করতে পারলাম না। আসলাম তো জিয়ারতের জন্যই ঢাকা থেকে মেহেরপুর। আমি হচ্ছে সবসময় দেরি করে ঘুম থেকে উঠি। আমার বাবা বলে যে ও কখনোই সকালে উঠতে পারবে না, যদি তুই সকালে উঠতে পারিস তাহলে হচ্ছে আমি নিয়ে যাব। ঘুম থেকে ওঠার পরেই হচ্ছে আমি দেখি যে আমার ওই রুমে আমার বাবার ফুপি ঘুমাচ্ছে। তো সেটা দেখে আসলে আমার কি মনে হয় আমি আসলে বলতে পারছি না। আমি একা একাই হচ্ছে যে এরকম ছিলাম ওই অবস্থায় আমি হচ্ছে কবরস্থানে চলে যাই হাঁটতে হাঁটতে, কবর জিয়ারত করি। এবং তারপরে আমি তাদের সাথে কিছু মানে কবরে থাকা মানুষ, এটা আবার ভালো লাগার জন্য আমি তাদের সাথে কিছু কথা বলি, একা একাই বলি কথাটা। তো আমি যখন এরকম বলছি তখন হচ্ছে হঠাৎ করে মনে হলো যে কবরের মাটির নিচ থেকে কিছু একটা এরকম করে বের হওয়ার চেষ্টা করছে। তো আমি হঠাৎ করে ভীষণ ভয় পেয়ে যাই। আর ওই মুহূর্তে আমি আসলে রিয়েলাইজ করি যে আমি মানে একা একা, আর চারপাশে কেউ নাই। মানে ওই সময় আমার শরীরে একটা কাঁটা দিয়ে ওঠে। যখন মাটি খুঁড়ে এরকম ওঠার চেষ্টা করে তখন হচ্ছে আমার একদম মানে একদম একটা শিহরণ দেয়। আর তখন আমি রিয়েলাইজ করি যে আমি একা। তো তারপর হচ্ছে আমি আসলে অনেক তাও নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করি। তারপর আমি ভাবি যে শিয়ালও তো হতে পারে, মানে ভূত না হোক শিয়ালও হতে পারে বা সাপ হতে পারে, যার জন্য হ্যাঁ শব্দ হচ্ছিল, মাটি খুঁড়ে বের হওয়ার এরকম একটা শব্দ হচ্ছিল সেখানে। তো আমি হচ্ছে অনেক আসলে দৌড় দিই, এবং দৌড় দেওয়ার পরে আমি যেটা শুনি সেটা হচ্ছে যে একটা কান্নার আওয়াজ। না, আমি একদমই দৌড় দিছি, একদম মানে আমার এতটাই ভয় লেগে উঠছে হঠাৎ করে, আমি খুবই জোরে দৌড় দেই। আমি আর কিছুই পাত্তা দিই না যে এই যে ঘাসগুলোর মধ্যে সাপ থাকতে বা কিছু, আমি কিছু পাত্তা দিই না, আমি জাস্ট দৌড় দিই। কোন দিকে গেট সেটাও আমি দেখি না, আমি খালি দৌড়। তো দেওয়ার পরে আমি কান্নার আওয়াজটা শুনতে পাই, এবং কান্নার আওয়াজটা ফুপাই আসছিল, যে মানে এরকম করে একটা ফুপাই কান্নার আওয়াজ। তারপর আমি যখন বলি যে কে, কান্নাটা থেমে যায়। তারপরে আবার হচ্ছে আমি এক পা দিতেই হচ্ছে আবার কান্নাটা শুরু হয়ে যায়। তারপর আমি আবার হচ্ছে বলি যে কে, তখন সেটা আবার থেমে যায়। আমি তিনবারও বলি যে কে, তারপর হচ্ছে কান্নাটা হচ্ছে এরকম তিনবার হয় আর কি। আমি বলি এবং সেই কান্নাটা থামে এবং কান্নাটা আবার শুরু হয়। এরপর আমি হচ্ছে দেখতে থাকি যে কে কাঁদছে। আমার ভয় লাগছিল, কিন্তু আমার তো কোনো, আমি তো ভাবলাম যে হয়তো বা কোনো মানুষ যে মারা গেছে তার কোনো আত্মীয় স্বজন কান্না করছে, সেই জন্য আমি তাকে খুঁজতে থাকলাম যে সে তো আমাকে গেটটা বলে দিতেও পারে যে কোন দিকে গেট কবরস্থানে। যেহেতু আমি ভয়ে দৌড় দিয়েছি, আমি তো আসলে গেটটা হারাই ফেলি। তারপর আমি যাওয়ার পরে শব্দটা না দৃঢ় হতে থাকে, মানে আমি শব্দটার কাছে যেতে থাকি। এক সময় শব্দটা মানে আমি যাই কাছে যেতে থাকি, এরকম কে থামে, কে বলতে থামে। তারপরে আমি এক সময় আমি দেখি যে ওটা সরাসরি আমার পাশ থেকে আসে শব্দটা, এবং মানে আমি তো ভিডিও করছিলাম, তো আমি না দেখতে মানে পাশে দেখি না, হঠাৎ করে পাশে কোত্থেকে বাঁশ গাছ আসে, আর মানে একদম পাশ থেকেই, তখন আর দূরে নাই শব্দটা, যে আমি যে ওটা অনুসরণ করে যাচ্ছিলাম তখন একদম বাঁশ গাছের মাঝখান থেকে পাশ থেকে সেই শব্দটা আসছে। আমি এটা মনে করি যে আমার ভাই আর আমার মাকে দেখানোর জন্য আমি ভিডিও করব, আমি ঢাকায় এসে কি দেখানোর জন্য, তো আমি রেকর্ডটা করি। আমার কিছুটা মনে হচ্ছিল যে আচ্ছা, মানে আমি তো জানতাম যে অশরীরীর কিছু ভিডিও সম্ভব হয় না, তারপরে আমার মনে হচ্ছিল যে আমি ভিডিওটা করি। তো আমি ভিডিওটা করলাম, এবং তারপরে হচ্ছে আমি যখন ব্যাক করতে যাব, মানে তারপর আমি মানে ওটা চলতে থাকলো জিনিসটা, আর তারপর হচ্ছে আমি ব্যাক করতে লাগলাম। এবং তখন আমি জাস্ট একটা কবরের সামনে যখন আসলাম, তার থেকে কয়েক কদম পরে একটা কবরের সামনে আসার পরে আমি দেখি যে মাটিটা কাঁপা শুরু করলো, মানে এমন কাঁপা শুরু করলো, আমি ভাবছি আমি ঠিক দেখতেছি, একদম এতটাই কাঁপা শুরু করলো যে মানে মিউজিক বক্স রাখলে যেরকম ভাইব্রেট করে সেরকম ভাইব্রেট করা শুরু করলো, একদম ভূমিকম্প, মানে এরকম করে মাটি কাঁপছিল। মানে ভূমিকম্প হলে তো আমরা রিয়েলাইজ করি, দেখতে পাই না, ওখানে একদম দেখতে পাচ্ছিলাম যে মাটি কাঁপছে। তো আমি অনেক ভয় পাই, এবং কবরে আমার মনে হয় যে মানে কবরে কি কিছু হচ্ছে নাকি সেরকম। তারপর আমি আশেপাশে লক্ষ্য করি যে এটা কি সম্ভব, যে এখানে কোনো সাউন্ড বক্স আছে কিনা, কোনো ঘর বা কিছু আছে কিনা, কিছুই নাই, আমি সেটা দেখি। তারপর আমি হচ্ছে দেখি কি একটা আওয়াজ আসতে থাকে, এবং তখন আমার ভীষণ ভয় লাগতে থাকে, আমার কষ্ট লাগতে থাকে, আর মনে হয় যে কিছু একটা হচ্ছে। তখন আমি শুনি এটা আমরা গরু জবাই দিলে যেরকম একটা গোঙানির আওয়াজ আসে, গরুর গোঙা, সেই
এই আওয়াজটা আসছে কবরের ভিতর থেকে। আমার তখন অনেক কষ্ট লাগে। তারপরে হচ্ছে আমি তো জানি না সেটা কার কবর, কোনো পুরুষ না মহিলা আমি তো জানি না, কিন্তু আমি আল্লাহকে বলি যে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আমি হচ্ছে তখন আমি না চিনেই মানে তার কবরটা আর কি দোয়া পড়তে থাকি, আমি দোয়া দুরুদ পড়তে থাকি। আমাকে যেভাবে আমার ফুপি শেখাই দিয়েছিল দোয়াগুলো পড়তে হয়, আমি সেভাবে পড়ি। তো পড়ার পরে জানি না কিভাবে মানে সব কিছু শেষ হয়ে যায় আসলে। তখন ওই যে মাটি কাঁপছে, এই আওয়াজটা আসছে, এমনকি ওই কান্নার আওয়াজ, সবকিছু থেমে যায় সে দোয়ার পরে। আমারও তখন মানে একটা এতক্ষণ যেরকম একটা মানে ছিল যে শরীর কেমন কাটা দিচ্ছিল, ভয় লাগছিল মনে, এগুলা সবকিছু একবারেই থেমে যায়। তখন আমি কবরস্থানের ভিতরে, তারপরে হচ্ছে আমি যে হারাই গেছিলাম, তখন হলো আমি মানে মেসেজ দেখলাম যে তখন হচ্ছে ফ্যামিলি গ্রুপে, তখন বাবা বলছে যে মানে হনুমান টনুমান থাকতে পারে বা কিছু, তখন চলে আয়, ঠিক আছে। কিন্তু তখন মানে আমি একদম নর্মাল হয়ে গেলাম, মানে পরিবেশটাও। আমি ফ্যামিলি গ্রুপে ওখান থেকে মেসেজ দিয়েছিলাম, কিন্তু তারা সবাই ঘুমাচ্ছিল। আমার ফ্যামিলি গ্রুপে হচ্ছে আমি মানে মেসেজ দিয়েছিলাম যে মানে কোন দিকে গেট, মানে তারপরে আর কি যে রাস্তাটা মানে এদিকে না ওইদিকে, কোন দিকে যেতে হবে আর কি কবরস্থানের ভিতর থেকে। না আমার কাছে মানে অত নেট ছিল না। হ্যাঁ আমি বের হওয়ার পরে মানে অনেকক্ষণ পরে তো আমি বললাম না যে আমি তো মানে ওই যে দৌড়ায় যাওয়ার পরে আমি তো ভুলে গেলাম যে গেটটা কোন দিকে। তখন হচ্ছে আমি গ্রুপে একটা মেসেজ দিয়েছিলাম যে গেটটা কোন দিকে, কিন্তু তারা সবাই ঘুমাচ্ছিল, তাই তখন তারা আর কি কেউ আমাকে বলতে পারেনি। তারপর আসলে যখন সবকিছু থেমে যায় তখন হচ্ছে আমি মানে গেট থেকে বের হয়ে সব নর্মাল হওয়ার পরে, এবং তখন হচ্ছে আমাকে মানে গেটের বাইরে দাঁড়ায় থাকা কয়েকজন আন্টি তারা হচ্ছে আমাকে বলে যে তুমি এরকম করে কবরে যাচ্ছিলা, আমরা তো ভয় পেয়ে গেছিলাম তোমাকে দেখে, তোমাকে দেখতে যেন কেমন লাগছিল, আমরা তোমাকে বলার চেষ্টা করলাম কিন্তু যেও না কবরে ভাবে একা একা, কিন্তু বলতে পারলাম না। আবার এভাবে কি কেউ কবরে যায় নাকি, এভাবে চুল খোলা রেখে কি কেউ কবরে যায়, মানে তারা অনেকটা আমাকে বকা দিচ্ছে। তারা, আমি কিন্তু তাদের চিনি না, মানে মেয়েদের তো আসলে কবরস্থানে যাওয়ারই কথা না, তো তারপরে মানে তারা আমাকে মানে না করতে চেয়েও পারে নাই, মানে তারাও বলছে যে কিছু একটা হয়েছিল যে তারাও পারে নাই আমাকে বলতে। তো তারা নাকি অনেকক্ষণ ওয়েট করছিল আমার জন্য, তারা কিন্তু চেনে না আমাকে, কিন্তু তারা ওয়েট করছিল আমাকে বলার জন্য, কিন্তু আমি হচ্ছে তারা বলতে পারি না। সো আমিও আসি না, আসলে আমি তো ভিতরে হারাই গেছিলাম, আমার এত কাহিনী যে হয়ে গেছে এর মধ্যে, আমি সেটা আসলে বলার কোনো ইয়ে ছিল না। মানে আমি আসলে তারপরে অনেকটা চুপ হয়ে যাই, কারণ এগুলো আমার সাথে হবে সেটা আমি আসলে আশা করি নাই। তো তারপরে আমি হচ্ছে ঢাকা আসি, চলে আসি, এবং তারপরে আমি খুবই উৎসাহ নিয়ে আমি ভিডিওটা করছি আমার মা আর আমার ভাইকে দেখানোর জন্য, আমি সেই ভিডিওটা খুঁজতে থাকি এবং মানে বের করার জন্য যে আমি এখন দেখাবো, জাস্ট ওদের বলছি যে আমি নিয়ে আসবো, আমি সেটা খুঁজতে থাকি। আপনি বিশ্বাস করবেন না, আমি আগের পরের যত ভিডিও ছিল সব কিছু আছে, আমি ফুলের ছবি তুলছি, আমি কবরের ছবি তুলছি, আমি ভিডিও করছি, সব কিছু আছে, কিন্তু ওই যে কান্নার সময় যে আমি ভিডিওটা করলাম টোটালি নাই, নাই, একদমই নাই। তারপরের ভিডিও আছে, আগের ভিডিও আছে, শুধু ওটা নাই। ইভেন আপনি চিন্তা করেন তার আগের ভিডিও পরের ভিডিও কবরস্থানের মধ্যেই তো সেগুলোও আছে, কিন্তু ওই মানে যেখানে কান্নার ভিডিও সেই ভিডিওটা নাই। তো সেটা দেখে আমার অনেক অনেক ভয় লাগতে থাকে। তারপরে আমার সাথে মূলত কিছু জিনিস ঘটে, মানে তখন তারপর থেকে আর কি আমার সাথে এরকম জিনিস হতে থাকে যে আমাকে বলে ফোনের লাইটটা জ্বালায় রাখো, কারণ একটু পরে কারেন্ট চলে যাবে আর ডিম লাইটটা বন্ধ হয়ে যাবে। কে বলে আমি আসলে বুঝতে পারি না, আমি খুব অবাক হয়ে যে কে বললো, কিন্তু আমার খুব ভয় লাগে, আমি সত্যি তাই করি, আমি হচ্ছে ফোনের লাইটটা জ্বালায় রাখি, কারণ ডিম লাইটটা বন্ধ হয়ে গেলে সব অন্ধকার হয়ে গেলে আমি একা অনেক ভয় পাবো। আমি তারপরে আসলে আমার রাতের বেলা ফ্রিজ থেকে আমার খাওয়ার অভ্যাস আছে, তো আমি এমনি হচ্ছে ফ্রিজটা খুলতে যাই এবং কেউ আমাকে আবার বলে এখন কারেন্ট চলে যাবে, এই মুহূর্তে চলে যাবে, আর তখন তো আমি ফোনটা নিয়ে আসি না, আমি তো ফোনটা বিছানার উপর রেখে আসি, ওই মুহূর্তে আমি ফ্রিজটা খোলার সাথে সাথে কারেন্টটা চলে যায়। কণ্ঠটা অনেকটা বাতাসের মতো, মানে এটা কোনো মানুষের কণ্ঠ না, আবার এমন না যে নাকি সুরে, এটা বাতাসের মতো আমাকে বলছে। আমি সেটা করলাম, আমি ফোনটা জ্বালায় রাখলাম, কিন্তু তারপর আমি যখন গেলাম ফ্রিজের দরজাটা খুললাম, এটা বন্ধ হয়ে গেল, কারেন্টটা চলে গেল। মানে আমাকে আগে থেকে বললো, আর আমি চিৎকার দিতে যাবো তার আগে আর কি আমার ভাই দরজা খুললো এবং আমি অনেক ভয় পেলাম। আরেকটা ঘটনা হচ্ছে, আমি মানে স্কিন কেয়ারে ভিডিও বানাই, সেই জন্য আমি হচ্ছে ফোন নিয়ে আমি ওয়াশরুমে আমি জাস্ট মুখটা ধুতে গেছি, আমি পানি দিব এমন সময় আমি জাস্ট দেখলাম যে আমাদের মানে ড্রয়িং রুম থেকে রান্নাঘরে আমি চলে গেলাম। আমি কিন্তু ওয়াশরুমে দাঁড়ানো, আমি আমাকেই দেখলাম যে আমি মানে বাতাসের গতিতে আমি আমাকেই দেখলাম যে সে ড্রয়িং রুম থেকে রান্নাঘরে চলে গেল। আমি ভয় পেয়ে আমি চিল্লাম দিয়ে, আমার ভাইয়ের রুমটা পাশে, আমি রাতের বেলা আমি ওখানে ঢুকে গেলাম, তো সে নামাজ পড়ছিল ওই সময়, আমি তো ভয় শেষ, আমি তো আর যাবোই না, আমার রুমে তো আমি যেতে পারছি না, আমি এতটা ভয় পেয়ে গেলাম যে আমি আমাকেই দেখলাম, সে আমার দিকে তাকায়, সে চলে গেল এভাবে বাতাসের গতিতে রান্নাঘরে। আমি খুব ভয় পাই, আমার ফেস আমি সবই আমার মতো, আমার চুল তখন যে এরকম অবস্থায় ছিল এরকমই মানে কালার করা, হ্যাঁ সব এক, আয়নার মতো না, সে মানুষের মতো আমার মতো, মানে সে
মানে দৌড়ায় চলে গেল ড্রয়িং রুম থেকে রান্নাঘরে, আর আমি মানে এখানে আমি মাঝখানে। তো আমি এটা পরে হলো আমি আমার ভাইয়ের ঘরে ঢুকে যাই, ঢুকে বলি, ও আসে, ও এসে রান্নাঘরটা চেক করে আমাকে বলে যায় যে নাই কিছু নাই। তো আমি চলে যাই রুমে, বাস ওই দিন গেল। এরপরে আমি খুব আজে বাজে স্বপ্ন দেখতে থাকি, স্বপ্নে আমার মানে এই জিনিসটা হয় আসে কেমন সব, মানে স্বপ্নগুলো অনেক ভয়ানক দেখতে থাকি। তারপরে একদিন এরকম হয় যে এর আগে আমাকে কখনোই আমাকে বোবা জিন ধরে নাই, মানে এটাও আমি বিশ্বাস করতাম না আসলে। কিন্তু সেদিন হচ্ছে আমার মা পাশে শুয়ে থাকে রাতের বেলা, আমার হঠাৎ করে আমার দমটা বন্ধ হয়েছে, আমি মানে চোখ খুলি, আমি কিন্তু কিছু দেখতে পাই না, কিন্তু আমার হাত আটকানো, মানে আমার হাতটা উঠানোর শক্তি নাই আমার, আমি গলা দিয়ে, আমার মা আমার ঠিক পাশে একদম লাগানো ভাবে শুয়ে আছে, কিন্তু আমি আমার মাকে ডাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমার কষ্ট হচ্ছে শ্বাস নিতে। হ্যাঁ মনে হচ্ছে আমি সোজা হয়ে শুয়েছিলাম, তো আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি হাতও তুলতে পারছি না, আমার মাকে আমি ডাকতে পারছি না যে আমি এইটুকু বলবো যে মা আমার কোনো শক্তি নাই গলায়, আমার জাস্ট এরকম নাই। তো এরকম মানে বোবাজিন আসে, তারপর মানে কিছুক্ষণ পর চলে যায়, তারপর আমি শ্বাস নেই এবং তারপর আমি নর্মাল হই। তো এটা একটা গেল। জি আমার মাকে তখন আমি বলি, তারপর মা আমাকে দোয়া টোয়া পড়ে দেয়। তারপর আম্মু বলে যে যখন ধরছিল তুমি তখন মনে মনে দোয়া মানে পড়তে পারলে না, কিন্তু তখন আসলে শ্বাস নেওয়া যায় না, কিছু মনে থাকে না যে কি করতে হবে। এই ঘটনাটার পর থেকে আমার হ্যালুসিনেশন হতো, আমি বুঝতে পারতাম যে আমার এটা হয়তো হ্যালুসিনেশনই হচ্ছে, কিন্তু আমার জিনিসটা খুব ভয় লাগতো, যেটা হচ্ছে আমি দেখতাম যে আমি শুয়ে আছি, বিড়াল আমার পাশে যে থাকে ও উঠছে, সে আমি দেখতে পাচ্ছি যে ও আলমারির উপর থেকে উড়ে উড়ে জানলার কাছে যাচ্ছে, আবার জানলার কাছে উড়ে উড়ে আলমারির উপর যাচ্ছে। আমি এটা দেখি, আমি ভয় পাই। তারপর আমি আমার মাকে বলি আমি নিজেই আমার মাকে বলবার, মা ভয় পেয়েছে, আমি নিজেই বলি যে এটা হয়তো আমারই হ্যালুসিনেশন হচ্ছিল, মানে এটা অসম্ভব। আমি দেখতে থাকি যে এরকম হচ্ছে, বিড়াল উঠছে। এরপরে হচ্ছে যখন এরকম হয়, আর যে স্বপ্নের কথা বললাম যে আমার স্বপ্নে খুবই মানে খারাপ খারাপ জিনিস দেখে আমার ঘুম ভেঙে যাচ্ছে, আমার স্বপ্ন এরকম বাজে বাজে স্বপ্ন আসছে, সাপ আসছে স্বপ্নে, তারপর বিভিন্ন এরকম জিনিসগুলো হচ্ছে। তো স্বপ্ন যেহেতু বলতে হয় না কাউকে, তাই আমি ওটা তারপর হচ্ছে কিন্তু আমার মাকে আমি সবই বলতাম। তারপর আমার মার একটা কাজিন আছে, উনি হচ্ছে মানে তাবলিগ করে এরকম আর কি একটু জানে। তো আম্মু তাকে বললো যে ও তো এরকম মানে কিছু দেখে, ওর তো সাথে এরকম কিছু হয়, ও মানে ভয়ও পায়, তাহলে আপনি কিছু বলেন যে ও কি করতে পারে। তখন সে আমাকে কিছু জিনিস শেখায় দিল যে এরকম করতে হবে, মানে মানে আটকানোর জন্য, সেটা কি যেন বলে যে শরীর আটকানো বা রুম আটকানো এরকম কিছু বলে। তো বলে সেগুলো করতে। তো আমি সেই মামার কথা শুনে আমি রেগুলার সেটা করি না, কিন্তু আমি 2 দিন করি, পরের 2 দিন, এবং তারপর থেকে মানে এই বেশি দিন হয়নি, তারপরে আর 1 মাসও হয়নি, তো তারপরে আর কি কিছু হয়নি আর সেরকম। ও আমার শরীরে ঘুরে বেড়ায়। রহস্যময় এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটে, যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। তোমরা কারা যাচ্ছ? আমাদের উঠাও। অবিশ্বাস্য এমন গল্প শুনতে চায় চলতি গল্প বলতে আমাদের সাথে যোগাযোগ করুন। 1 বার, 2 বার, 3 বার। ফোন 09611027598 অথবা ফেসবুকে ইনবক্স করুন।